নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি অসাধারণ গল্প পড়ে শোনাচ্ছি। আজকের গল্পের নাম পতঙ্গ। লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী। বীণার মা কলকাতা শহরে ঝিগিরি করছে আজ বছর 12-14, কিন্তু বীণা কখনো কলকাতা দেখেনি। অল্প বয়সে স্বামী মরতে বীণার মা 3 বছরের মেয়েটাকে নিঃসন্তান ননদের কাছে সঁপে দিয়ে লোকনিন্দে তুচ্ছ করে নিজে বেরিয়েছিল জীবিকার সন্ধানে। অবশ্যই নেহাত একা বেরোয়নি। কতই বা বয়স তখন বীণার মার, বড় জোর 20। এ পথের পথ প্রদর্শিকা ওর এক দূর সম্পর্কের দিদিমা মানদা। নিজে মানদা ওই কর্ম করে চুল পাকিয়েছে। আর বছরে 2 বছরে যখনই একবার করে দেশে এসেছে, 2-1টি দক্ষিণী বিধবাকে কর্মক্ষেত্র দেখাতে সঙ্গে করে নিয়ে গেছে। বাংলাদেশের পাড়া গায়ে আর যত কিছুরই অভাব থাক, দক্ষিণী বিধবার তো অভাব নেই। কাজে কাজেই জায়গা বুঝে টোপ ফেলতে পারলেই 2-1টা শিকার বড়শি গিলবে নিশ্চিত। মানদা বুড়িকে ঝিয়েদের আর কাঠি বললেই ঠিক বলা হয়। কলকাতা শহরে যে কি প্রচুর পরিমাণে ভাত কাপড় ছড়ানো আছে, শুধু কুড়ানোর ওয়াস্তা। এটা বুঝিয়ে দেবার মতো বুদ্ধি আর ভাষা মানদার যথেষ্ট আছে। সে ভাষায় আতিশয্য নেই, নিজের আগ্রহের নিরাবরণ প্রকাশ নেই। সে ভাষা স্বপ্রতিষ্ঠিত মহিমার, ভুলিয়ে ভালিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে না তো সে। প্রথম ইতিহাস এই। লোকনিন্দার ভয়ে মুচ্ছমান নাতনিকে পিছনে ঘোমটা দিয়ে দাঁড় করিয়ে রেখে মানদা বীণার মার জ্ঞাতি ভাসুর আর নন্দাইকে ডেকে সোজাসুজি প্রশ্ন করল, তোমরা তো বাছা পাড়ার মাতব্বর, তোমাদের কাছে হক কথা পাবো। এখন বলো দেখি, কাজটা কি নিন্দের হচ্ছে? নাতনি তো আমার সেই ভয়ে কাটা হয়ে রয়েছে। শুনে নন্দাই বসে বসে ঘাড় চুলকোতে লাগলো। কারণ কাজটা নিন্দের তাতে তার তিলমাত্র সন্দেহ না থাকলেও সে কথা স্পষ্ট বললে উল্টো দিকে বিপদ। বীণাকে নিয়ে বীণার মা স্বামী মরা অবধি তার আশ্রয়েই রয়েছে। মুক্তিদায়িনী রূপে যদি বা মানদা এসেছে, কোন কথায় পাকা ঘুঁটি কেচে যাবে কে জানে। কাজেই সে বসে বসে ঘাড় চুলকোতে লাগলো। জ্ঞাতি ভাসুরের বুক তাজা। সে তাজা বুক টান করে দরাজ গলায় বলল, তা আজ্ঞে, গা ঘরের বউঝি, বয়সটা ভালো নয়। শহরে বেরোলে নিন্দে মান্দা হবে বই কি। কে কার মুখে হাত চাপা দেবে আপনিই বলো। মানদা গম্ভীরভাবে বললে, খুব ঠিক কথা, আমিও এ কথা অস্বীকার করি নে। বরং 100 বার বলবো, এমন কাজ করলে শ্বশুর ভাসুরের উঁচু মাথাটা হেঁট হবে। অনেক দিন কলকাতায় আছে মানদা, কথার সৌষ্ঠব শিখেছে। পিছনে দণ্ডায়মানা বীণার মা বিস্ময় স্পন্দিত বক্ষে ভাবতে থাকে, আরে এ আবার কি উল্টো সুর! এই তো কাল থেকে বুড়ি আমাকে যাবার জন্যেই জপাচ্ছে, এখন এদের সামনে অন্য মূর্তি কেন? ভাসুর ভাবল, বুঝেছি, বউ ছড়ি বুড়িকে ধরে পড়েছে। এখন বুড়ি তার হাত এড়াতে তাদের সালিশ মানতে এসেছে। অতএব সে সোৎসাহে মানদার মুখের কথা কেড়ে নিয়ে বলে, এই দেখো, আপনি প্রাচীন লোক, আগে ঠিক বুঝেছ। হ্যাট বলে হ্যাট, উঁচু মাথাটা আগে মাটিতে নুটিয়ে পড়বে না আমাদের? ঘরের বউ শহরে বেরোলে কি বোনাই, তুমি মুখে রা কাটছ না যে? বলো,
হক কথা কইছি কি না? মানদা আরো গম্ভীর হয়ে বলল, ও আর কি বলবে, জামাই মানুষ। শালাজ বউয়ের নিন্দে রটলে তো আর ওর গালে চুনকালি পড়বে না, সে পড়লে তোমাদেরই পড়বে। কথায় বলে এক ঝাড়ের বাস, বংশমর্যাদার থেকে তো উঁচু কিছু নেই। ভাসুর উৎফুল্ল বদনে অবগুণ্ঠনবতী ভাদ্রবধূর পানে চেয়ে মনে মনে ভাবে, এখন জব্দ হলে তো। এখনকার বউ ঝিয়ের যেমন দশা, কাল স্বামী মরেছে, আজ নাচতে নাচতে শহরে ছুটতে চাইছেন। গোষ্ঠীর মুখের চুনকালি দেবার মতলব আর কি? মানদা একটু দম নিয়ে বলে, কাল এস্তক আমি তাই বোঝাচ্ছিলাম ছুরিকে। বলি, যতই হোক তোর শ্বশুর কুলের ওরা একটা মান্যমান লোক, এতে রাজি হবে কেন? তবে আর কথা কি বাছা, তুমি তাহলে ছুরিটাকে আর ওই দুধের বাচ্চাটাকে তোমার সংসারেই এক চিলতে ঠাঁই দিয়ে রাখো, দেখে আমি স্বস্তি হয়ে চলে যাই। বলা বাহুল্য, আচমকা এহেন লাঠির ঘায়ে ভাসুরের উৎফুল্ল মুখ কড়ি হয়ে যায়। সে বিরস্বরে বলে, আমি কোথায় ঠাঁই দেব? বলে আপনি খেতে ভাত পায় না শঙ্করাকে ডাকে, নিজের বাচ্চা কাচ্চা কটাকেই পালতে পাচ্ছি নে, আবার গেয়াতি ভের সংসার। মানদা ঈষৎ অসন্তোষ সুরে বলে, তবেই তো বাছা, কেষ্টর জীব দুটো অনাহারে ঘরে পড়ে হতে হবে, এও তো সত্যি ন্যায্য নয়। গায়ের লোকনিন্দে করতে পারবে, অথচ এক মুঠো ভাত দিতে পারবে না, তাহলে অবিরে বেধবা যায় কোথা? বেশ, তুমি সমাজ ডেকে শুধু যারা যারা নিন্দে মান্দা করবে তারা সবাই চাঁদা তুলে ওই জীব দুটোর ভাত কাপড়ের ব্যবস্থা করতে রাজি আছে কি না? ভাসুর অসম্ভব সূচক মাথা নাড়ে, অর্থাৎ কেউ রাজি হবে না। মানদা সদর্পে একবার উপস্থিত ভদ্রমণ্ডলীর মুখের দিকে বিদ্রূপ হাস্যমণ্ডিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তা যখন রাজি নও তখন তোমরা ওকে দুষতেও পারো না বাছা। আমি ওকে নিয়ে যাব, আমার হেফাজতে রাখবো, দেখে শুনে ভালো বাড়িতে ঢুকিয়ে দেব। কচি মেয়েটা থাকবে তার পিসির কাছে, মা মাসোহারা পাঠাবে মাসে মাসে, এই ব্যবস্থা। একটি কথা তোমরা কইতে পাবে না, দেশে ঘরে আসবে যাবে, মান্যের ওপর ব্যবহার করবে তোমরা ওর সঙ্গে, এই আমার স্পষ্ট। দেখা গেল মানদার স্পষ্ট কথার পর সত্যি বিনার মার ওপর আর তেমন অছেদ্যা ভাব দেখাতে সাহস পেল না কেউ, বরং জনে জনে দেখা করতে এলো সে বিদেশ যাত্রা করছে বলে। দু একটি অভিভাবক নিপীড়িতা তরুণী বিধবা বিনার মান নিতান্ত নিরভিভাবক অবস্থাটাকে ঈর্ষা করে গোপনে নিঃশ্বাস ফেলল। ভাত দেবার লোক না থাকলেও কিল মারবার লোকের অভাব সমাজে বড় একটা হয় না কি না? অতঃপর বিনার মা কলকাতায় গিয়ে মানদার বাসায় ভর্তি হলো। তা সে তো আজ বছর 12-14 কথা। প্রথম প্রথম মানদার সঙ্গ ছাড়া দেশে আসবার সাহস হতো না বিনার মার। এখন একাই আসা যাওয়া করে, বছরে 1.5 বছরে একবার করে আসে। মেয়ের জন্যে আনে সস্তা শার্টিনের বাহারি জামা, ফুটপাথে ছড়িয়ে বসা ফেরিওয়ালার রঙিন জুতো, শহরে খেলনা পুতুল। অতএব বিনাকে গ্রামের আর 5টা মেয়ে বড় মানুষের মেয়ে বলেই গণ্য করে। অবশ্যই ননদ নন্দাইকেও বঞ্চিত করে না বিনার মা। ননদের জন্যে আনে খাটো বহরের ফুলপাড় শাড়ি, ফেরিওয়ালার কাঁধের রঙিন সায়া, নন্দাইয়ের জন্যে কাগজের বাক্সে ভরা রাংতা মোড়া সন্দেশ।
কাজেই বিনার মা যে ট্রেনে যাওয়া আসা করে নরুন পাড়ের ফর্সা মিহি ধুতি পরে, সেমিজ গায়ে ভিন্ন থাকে না, গোলাপ ফুল আঁকা টিনের সুটকেসটা হাতে দুলে গটগট করে গায়ের পথে হেঁটে আসে। এর জন্য আর নিন্দে ওঠে না বিনার মার। ননদ নন্দাই উঠতে দেয় না। ধরো বিনার নাম করে মাস মাস যে টাকাটা পাঠায় তার মা, সে টাকার কতটুকুই বা বিনার বাবদে খরচ হয়? সেই নিয়মিত আফিংয়ের মাদকতা এবং কৃতজ্ঞতায় একটা থাকবে বই কি, থাকাই তো উচিত। যাই হোক, শহুরে মায়ের মেয়ে বিনা বরাবর অজ পাড়াগায়ে পিসিমার কাছে মানুষ। বছর 2 হলো পিসি তাকে বিয়ে দিয়ে দিয়েছে পাশের গ্রামের একটা মাঠে ঘুরে বেড়ানো ছেলেকে ধরে। বিনার মা আপত্তি করেনি। কে জানে কোন কানে কথা হাঁটে, কোন পথে বদনাম বেরোয়। মেয়ে বেশি বড় হয়ে গেলে তখন বিয়ে দেওয়া দায় হবে। ও সকাল সকালই ভালো। প্রথমে শ্বশুর বাড়িতে গিয়ে একবার দিন 20 থেকেও এসেছে বিনা। তবে তাদের ঘরে অন্যের এবং পিসির মনের ইচ্ছের অভাবে আর যাওয়া হয়ে ওঠেনি। তার জন্যে বিশেষ কোনো বিরহ ভাব দেখা যায় না বিনার মধ্যে। ওর একান্ত বাসনা কলকাতায় যাবার। বিয়ের সময় মা এসেছিল বিয়ের খরচপত্র নিয়ে। তার বড়লোক মনিবরা মেয়ের বিয়ে শুনে শত প্রবৃত্ত হয়ে ফ্যাশন উঠে যাওয়া আধা নতুন খানকতক ভালো ভালো শাড়ি জামার সঙ্গে গোটা 5 টাকা আর একখানা কম দামের ডুরে শাড়ি উপহার দিয়েছিল। সেই দুর্লভ পোশাকের গরবে গরবিনী বিনা নিজেকে পাড়ার আর সব মেয়েদের চাইতে বেশ একটু উচ্চস্তরের জীবী মনে করত। আর মনে করতে চেষ্টা করত তাদের কথা, যারা এমন জিনিস অবহেলায় ফেলে দিতে পারে। কে জানে তারা কেমন? বিনা কি এ জীবনে তাদের দেখতে পাবে? পুজোর আগে ভাদ্রের মাঝামাঝি যথারীতি বিনার মা দেশে এলো। আনলো জামাইয়ের ধুতি চাদর, ননদের আর মেয়ের জন্যে শাড়ি সিঁদুর। কদিন খুব বেড়ালো, খুব গল্প করলো, তারপর যাবার জন্যে প্রস্তুত হলো। আর এই সময় বিনা বাঁধালো গোল। ও এবার যাবে মার সঙ্গে। জন্মে কখনো কলকাতা দেখেনি ও। শত যুক্তি তর্কেও বিনার মা মেয়েকে টলাতে পারে না। না নিয়ে গেলে পুকুরের জলে ডুবে মরবে বিনা। বেশ, ওর মায়ের যদি তাই ইচ্ছে হয় তো হোক। পিসি বলল, নিয়ে যাব, এবারেও ছাড়বে না। 6 মাস আগে থেকে খোট ধরে বসে আছে। বিনার মা বলল, বেয়াই বাড়ির ওরা মত করবে না ঠাকুরছি, রাগ করবে। বিনা স্বচ্ছন্দে বলল, রাগ করে তো, হিংসে করবে। ওদের রাগ হলো তো বড় বয়েই গেল আমার, আমি যাবই। পিসি বলল, তার চেয়ে বরং এখন থাক বিনি। মাঘ মাসে মস্ত নাকি যোগ আছে। সেই তখন তোতে আমাতে তোর পিসের সঙ্গে গিয়ে গঙ্গা স্নান করে আসব। বিনা ঘাড় দুলিয়ে বলল, এতদিনে আমি মরে ভূত হয়ে যাব। মা বলল, 60 কিন্তু শেষ পর্যন্ত রাজি হতে হলো। যতই দূরে সরে থাকুক তবু মা, আর একটা মাত্র সন্তান। কলকাতা থেকে বিনার মা সুজি, চিনি, কিশমিশ, কাঁচা পাঁপড়, ফুলকপি, সাদা ময়দা ইত্যাদি গ্রাম দুর্লভ জিনিস কিনে এনেছিল জামাই নেমন্তন্ন করে খাওয়াবে বলে। নেমন্তন্নে সে অভিভূত জামাই পাত চেটে চেটে তো খেলই, শেষ পর্যন্ত আঙুল চাটতে লাগলো বসে বসে। ঘরের মধ্যে থেকে রাগে আপাদমস্তক জ্বলে যায় বিনার। সে তাকাতাকির তাক খুঁজছিল। হঠাৎ বর কেষ্টগোপালের সঙ্গে একবার
চোখাচোখি হয়ে যেতেই জিভ ভেঙিয়ে চাপা গর্জনে বলে উঠল, হ্যাংলা, অসভ্য। বর ঘাড় হেট করল তাড়াতাড়ি। মা পিসি বুদ্ধি করে মেয়ে জামাইকে একবার আড়ালে দেখা করবার সুযোগ করে দিল। বিনা ঘর বসতের পর এই প্রথম বরের সঙ্গে কথা কইল। বলল, হাত চাটছিলে কেন আদেকলের মতন? কেষ্টগোপাল অসহায়ভাবে এদিক ওদিক তাকিয়ে বলল, হাত চাটবো কেন? বাহ, পিসি হাতে জল দেবে তবে তো। ইস, ভারী নবাব এসেছেন, হাতে জল দেবে তবে তো। আমি মায়ের সঙ্গে কলকাতা যাচ্ছি, বুঝলে? কেষ্টগোপাল চমকে হা হয়ে বললে, নয়, হ্যাঁ, বুঝলে? মাথা দুলিয়ে হি হি করে হাসতে থাকে বিনা। পিসির আদরে আদরে মানুষ, সভ্যতার ধার একটু কম ধারে। গেও ভূত হোক আর যাই হোক, 16 বছরের বউকে 19 বছরের বর একটু ভয় খাতির করবেই। কেষ্টগোপাল ভয়ে ভয়ে বলল, যা, কলকাতা গেলে মা রাগ করবে না? তোমার মায়ের রাগে আমার কলাটি। কেষ্টগোপালের সুপ্ত স্বামিত্ব কিঞ্চিত চাড়া দিয়ে উঠল। বললে, আচ্ছা, দেখা যাবে। কলকাতা গেলে মেয়ে লোক খারাপ হয়ে যায়, তা জানিস? ইস, তাই বই কি। ভালো চাস তো যাস নে। ভালো চাইছে কে? ভালো চাই না আমি। তবু কলকাতা যাবি? যাবই তো। মা গঙ্গার দেশে গেলে নাকি খারাপ হয়ে যায়, যে এত সব কিম্ভূতি কথা। মা শেষ চেষ্টা করতে বলল, যাচ্ছিস যে, তা আসবি কার সঙ্গে? কেন, পিসে? পিসের দায়? ইস, দায় নয় বই কি, পিসি কেঁদে কেঁদে মরবে না? বুকের বলের কারণটা বোঝা গেল। অতএব মা গঙ্গার দেশে রওনা হলো বিনা। অনভিজ্ঞা গ্রাম্য ষোড়শী, চোখে অগাধ বিস্ময়, মনে অফুরন্ত কৌতূহল আর আনন্দ। সে বোধ করি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত থই থই। গ্রাম থেকে স্টেশন যেতে কমখানি রাস্তা নয়, তবু বিনার যেন ক্লান্তি নেই। অনর্গল কথা কইতে কইতে চলেছে সে। বিনার মা হাঁটে আর হাঁপায়, গজগজ করতে করতে বলে, পোড়ার মুখো দেশ, না আছে টেরাম, না আছে বাস, একখানা রিস্কো পর্যন্ত পাবার জো নেই। ওখানে বাবা 4-6 পয়সা ফেললেই আমি বা কে, আর মেম সাহেবই বা কে, সব সমান। বাসে টেরামে চড়ার মজা কত, ঠাকুর জামাই তো দেখলো না কখনো। বিনার পিসের সঙ্গে যাচ্ছিল স্টেশনে তুলে দিতে। সেই বিনার মার বাক্যচ্ছটায় অপ্রতিভভাবে বলে, কই আর গেলাম, সেবারে আমার মাস্তুতো ভাই খগেন গেছিল। এসে হেসে কুটি কুটি বলে, ওখানে মেয়ে লোকেরই জয় জয়কার। বিনার মা মেয়েকে উদ্দেশ করে বলে, এই চলুক না বিনি, দেখবে, যতই কেন কোট প্যান্টুন পরা লম্বা চওড়া বাবু হোক না, যেই তুই গে উঠবি অমনি তোকে গদি ছেড়ে দিয়ে উঠে দাঁড়াবে। বিনা বললে, ধ্যাত, আচ্ছা চল, দেখবি সত্যি মিথ্যে। এক গাড়ি বাবু বাদুড় ঝুলে ঝুলে যাচ্ছে, তুই একলা একখানা বেঞ্চি জোড়া করে বসে থাকবি, কেউ তাতে বসতে সাহস পাবে না। সাহেব সাজা বাবুই বল আর বাবু সাজা বাবুই বল, মেড়ো মুসলমান খোট্টা যাই হোক না কেন, সব ওই চোটটি। বাবুগণ যখন মুখ চুন করে উঠে দাঁড়ায়, এত ফুর্তি লাগে আমার। আগে গা ছমছম করত, মনে হতো কি অপকর্ম করছি। এখন আর করে না, এখন দেখে দেখে ইচ্ছে করে ভিড়ের গাড়িতেই উঠি আমি। বিনার মনে হয় কলকাতা আর কত দূর, হাতের নাগালে এসেও যে দুর্লভ মনে হচ্ছে।
সত্যি কি সে স্টেশন পর্যন্ত পৌঁছতে পারবে? সত্যি টিকিট কিনে ট্রেনে চাপবে? সত্যি বা পা দেবে কলকাতার মাটিতে, যে দেশে তাকে দেখলেই বড় বড় বীর পুরুষরা সসম্ভ্রমে গদি ছেড়ে দিয়ে উঠে দাঁড়াবে? কিন্তু গল্প করে আর কতটুকুই বা বোঝাতে পারে বীণার মা? যত বড় চিত্রকরই হোক, তুলির টানে ফুটিয়ে তুলতে পারে কতটুকু আকাশ? দেব মহিমার কতটুকু ধরা যায় মাটির প্রতিমায়? এত অবিশ্বাস্য বিস্ময় তোলা ছিল বীণার জন্যে। এই কলকাতা, মায়ের মুখে শুনে শুনে কলকাতার সম্বন্ধে অস্পষ্ট যে একটা ধারণা গড়ে উঠেছিল, সে আর পালাতে পথ পায় না। কিন্তু এ কি ধারণা করার বস্তু? এ যে দেখে দেখেও ধারণা করা যায় না, ধারক যন্ত্রটায় কুলোয় না। অবাক, অবাক, আরও অবাক মায়ের মনিব বাড়ি। এই বাড়িতে তার মা 12 মাস বাস করে। এই মা দুর্গার সিঁদুরের মতন ডগডগে লাল মেজে গা গড়ায়। এই স্বর্গের মতন উঁচু 3 তলার ওপর চলে ফিরে বেড়ায়। ইচ্ছে মতন বারান্দায় দাঁড়িয়ে থাকতে পায়। যেখান থেকে রাস্তায় মানুষগুলোকে এতটুকু ছোট দেখায়, এই কাচে আর কাঠে ঝিলিক মারা চকচকে ঝকঝকে নাম না জানা জিনিসগুলো মা অনায়াসে নাড়ে চাড়ে ঝাড়ে মুছে। ওই সদ্য গায়ে দেওয়া দুধের ফেনার মতন বিছানাগুলো নির্ভয়ে হাত বুলিয়ে পাতে। বীণার নিজের মা। তারপর আরশি। এ কি ভয়ানক সুন্দর, কি সাংঘাতিক সুন্দর! আয়না যে এত বড় হতে পারে, এ কথা বীণা জীবনে কোনো দিন ভাবতে পারত? এ কি ইন্দ্রজাল? এ কি জাদুমন্ত্র? ওই সামনে যে দাঁড়িয়ে রয়েছে, চুল থেকে নখ অবধি দেখা যাচ্ছে যার, ওর নাম নাকি বীণা। ওকে চেনা যায়। পিসির বাড়ি সেই ঝাপসা ঝাপসা একটুখানি আয়নাতে মুখ দেখতে দেখতেই যদি জন্ম কেটে যেত বীণার, কখনো এই ইন্দিরপুরীতে না আসতো, তাহলে কি জানতে পারত সে সত্যিকার বীণা কি বস্তু? সত্যিকার আস্ত বীণা। মাকে বরাবর খুব স্নেহময়ী বলে মনে হতো বীণার। আজ হঠাৎ মনে হলো ভারী নিষ্ঠুর মা তার, ভারী স্বার্থপর। কলকাতায় নিয়ে এসেছে বলে মায়ের ওপর কৃতজ্ঞতার বদলে রাগে আক্রোশে শরীরটা যেন ঝিনঝিন করে আসে বেচারার। এই বাড়িতে 12 মাস বাস করে বীণার মা। কল টিপে আলো জ্বালে, কল টিপে বাতাস খায়, কল টিপে গনগনে উনুন জ্বালে। অহরহ এই স্বর্গ সুখ ভোগ করছে বীণার নিজের মা। স্বর্গভিন্ন আর কোনো তুলনা জানা নেই বীণার। তাই এ বাড়ির গিন্নিদের স্বর্গের দেবদেবীর সঙ্গে তুলনা না করে পারে না। গিন্নিমা, বড় মা, ছোট মা ইত্যাদি সকলকেই তার নিজস্ব হিসেবে নামকরণ হয়ে গেছে। মা দুর্গা, জগদ্ধাত্রী, লক্ষ্মী ঠাকুরুন, সরস্বতী, রাধারানী ইত্যাদি। আর দিদিমণি, তার কথা বীণা বলতে পারবে না। তার সঙ্গে তুলনা করবার উপযুক্ত দেবী মূর্তিও বুঝি নেই। সে যেন শুধু খানিকটা আলো, খানিকটা গান। বীণার মা বলে, দিদিমণির রূপেরও তুলনা নেই, গুণেরও তুলনা নেই। সে নাকি সাহেবের সঙ্গে ইংরাজিতে কথা কয়, কলের গানের মধ্যে গান গায়, হাওয়া গাড়ি হাঁকিয়ে এদেশ ওদেশ করে। দিদিমণিকে দেখলে বীণার আনন্দে বুক টনটন করে ওঠে। প্রথম যেদিন তাকে দেখে হেসে উঠে বললে, ও বীণার মা, এ তোমার বীণা? বেশ মেয়েটি তো, কখনো আনো না কেন?
তখন বীণার মনে হলো সে যেন এই পৃথিবীতে নেই। ভাবলে বীণা নামটাই ধন্য হয়ে গেল। সেই থেকে সে দিদিমণির অন্ধভক্ত। তবু তবু আশ্চর্য, দেহহীন রূপহীন কি এক সূক্ষ্ম ঈর্ষা পুঞ্জীভূত হয়ে থাকে সেই ভক্তির আড়ালে। ঈর্ষা আর অনুরাগ দুজনে গলাগলি করে বাস করে কি করে? বীণা কেন ওর পায়ের নখের যোগ্যও নয়? বীণার মা ওপরের ছি, বাসন মাজা ঝিয়েদের চাইতে তার সামাজিক মর্যাদা অনেক বেশি। তার মেয়েকে সকলেই একবার ডেকে কথা কয়, কেউ কেউ তাকিয়ে দেখে। গিন্নি কর্তাকে উদ্দেশ্য করে বলেন, পল্লীগ্রামের ভাত জলের গুণ দেখো, কি বা খায় ওরা, তবু স্বাস্থ্যটি দেখেছ? বড় মা বামুন ঠাকুরুনকে ডেকে বলেন, ঠাকুর, বীণার মার মেয়েকে একটু দেখে শুনে খাইও, ছেলে মানুষ, দেশ থেকে নতুন এসেছে। অর্থাৎ আহা, জন্মে কখনো তো ভালো খাবার দাবারের মুখ দেখেনি। ছোট মা বলেন, বীণার মা, তোমার মেয়েকে একদিন সিনেমা দেখিয়ে আনো না, আমি তোমাদের দুজনের টিকিটের দাম দেব। বৌদিদি ওরা আসতে মাত্রই দুখানা পুরনো শাড়ি দিয়েছেন, ছাপা ছিটের। সেই ছিটের শাড়ি পরা নিজের চেহারা আরশিতে দেখেই তো বীণা সেদিন। সে যাক, এদের যদি স্বর্গের দেবীর সঙ্গে তুলনা না করবে তো স্বর্গের দেবী আবার কীরকম হয়? সকালবেলা বড় মা দেরাজ থেকে এক গোছা রূপোর বাসন বার করে বলেন, বীণার মা, এগুলো একটু সাফ করে রাখো, জামাই আসছেন সাথীকে নিতে। নিতে বীণার বুক ধক করে ওঠে। দিদিমণি চলে যাবে মা? হ্যাঁ, পুজোর আগেই যাবার কথা। দিদিমণির শ্বশুরবাড়ি পুজো হয় কি না, যাবে তার কি, এ পাড়া ও পাড়া বই তো নয়, নিজেই তো গাড়ি হাঁকিয়ে যখন তখন আসে। দিদিমণি তো এক বিস্ময়, জামাইবাবু সে আরও কি অপূর্ব বিস্ময়। টেবিলের ওপর ঝকঝকের উপর বাসনে করে খেতে দেওয়া হয়েছে তাকে। চেয়ারে বসে খাচ্ছেন। জোরে বিজুলির আলো জ্বলছে ঘরে। মাথার ওপর ফ্যান নাকি সৃষ্টি ছাড়া নামের ওই পাখাটা ঘুরছে বনবনিয়ে। হীরের আংটি পরা লম্বা ছাদের আঙুলগুলি নড়ছে চড়ছে। সবটা মিলিয়ে এক অলৌকিক মহিমা। একে কি খাওয়া বলে, এ যেন স্বপ্ন। চকিতে মনে পড়ে গেল পিসির বাড়ির মেটে দাওয়ার ছবি। উঁচু পিঁড়ির ওপর উবু হয়ে বসে গোগ্রাসে গিলছে কেষ্টগোপাল। সব শেষ করে পাত চাটছে, শেষে আঙুল চাটছে বসে বসে। ছি ছি ছি, জীবনে ধিক। দিদিমণি, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। এই অভূতপূর্ব আবদারে হেসে উঠল সাথী। বলল, সেই ভালো, তোর মতন একটা লোক পেলে আমি তো বাঁচি। মস্করা নয় দিদিমণি, আমি তোমার কাছে থাকবো। সাথী হাসল। তোর মা ছেড়ে দেয় তো চল। বেশ তো। বরকে ডেকে বলল, আমার একটি অন্ধভক্ত দেখেছ, নিয়ে যাব। তা ওর মা কি আর ছেড়ে দেবে? নইলে পেলে মন্দ হতো না। ঠিক নিজের বলে আলাদা একটা লোক এরকম ভব্যযুক্ত হলেই বেশ হয়। সত্যি দেখো, একটু ভালো শাড়ি জামা পরলে ছোট লোক বলে মনেই হয় না। তা সে খরচ তোমার লাগবেও না, আমার পুরনোতেই চলে যাবে। বর বলল, ওর বিয়ে হয়েছে মনে হলো, যাবে কেন? আহা, যেমন না ওদের বিয়ে স্ত্রী। রাস্তায় ঘুরে বেড়ানো একটা ছেলেকে ধরে ওর পিসি না কে যেন বিয়ে দিয়ে দিয়েছে, অর্থাৎ সে বিয়ে ধর্তব্যই নয়। দেখতে সুশ্রী, চালচলন কিঞ্চিত সভ্য,
বুদ্ধি শুদ্ধিও আছে মনে হয়। এমন একটি ঝি সঙ্গে সঙ্গে থাকলেই যেন সাথীকে ঠিক মানায়। শ্বশুর বাড়িতে আপাতত ওর খাস দখলে যে বুড়ি ঝিটা আছে সেটা সাথীর দু চক্ষের বিষ। যেমন অশোক বনে চেড়ির মতো চেহারা, তেমনি পাজি। একে নিয়ে যেতে পারলে গিয়েই সেটাকে দূর করে দেবে সাথী। স্বামীর সঙ্গে আলোচনা করে কি করে প্রস্তাবটা পাকা করে নেওয়া যায়। আর সত্যি তো, বিনার মতো মেয়েদের জীবনের আর বেশি কি সার্থকতা আসতে পারে সাথীর মতো মেয়েদের কাছে চাকরানিগিরি করা ছাড়া? অনেক উঁচু তলার জীব ওরা। বিনার বয়সটা বিপদজনক এমন নিচু কথা মনেও আনে না। বিনার মা মেয়ের নিভৃত আবেদনে ষাট করে উঠল, বলল, বালাই ষাট, তুই কিসের দুঃখে চাকরানি হতে যাবি? জন্ম জন্ম রাজরানী হয়ে থাক। রাজরানী? বিনা মুখ বাঁকিয়ে বলল, বাদাবনের রাজরানী? যেমন না হনুমানের মতো রাজা। বিনার মা গম্ভীর হয়ে বলল, ছি বিনি, অমন পাপ কথা মুখে আনিস নে। যেমনই হোক সেই তোর পরম গুরু। বিনা স্বচ্ছন্দে অনুপস্থিত পরম গুরুর উদ্দেশ্যে ভেঙচি কাটল, আর তারপর আপন মনে বসে ভাবতে লাগলো, জামাইবাবুর মতো ওই রকম সাবান টাবান মেখে কোট পেন্টুল ঘড়ি চশমা পরলে কেমন দেখায় কেষ্টগোপালকে? কেমন দেখায় চেয়ারে বসে টেবিলে খেলে? বাড়ির আর একটা ঝি এসে ওর ধ্যান ভাঙালো। বিনা, তোমার মা ডাকছে, দেশ থেকে তোমায় নিতে লোক এসেছে। নিতে এসেছে? বুকটা ধড়াস করে উঠল বিনার। বিনার খাতিরে পিসে এই প্রথম কলকাতায় এলো, সঙ্গে কেষ্টগোপাল। পিসেকে পিসি পাঠিয়েছে কেঁদে কেটে। কেষ্টগোপাল অনেক কাকুতি মিনতি করে সঙ্গে এসেছে। সত্যি বিনা কলকাতা দেখে যাবে আর সে বোকা হয়ে থাকবে? এসেছে দুদিন থাক, কলকাতা দেখুক। বড়লোকের বাড়ি দুটো লোক বাড়তি খেলে কেউ ধরে না। তাছাড়া বিনার মার দেশের লোক, বাড়ির সবচেয়ে প্রতিপত্তি ওলা ঝি যে। বিনা মাকে ডেকে সতর্ক করে বলল, খবরদার কাউকে বলবি না, ওই হনুমানটা তোর জামাই। বিনার মা অবাক হয়ে গালে হাত দিল, মুখে কথা ফুটল না তার। এমন কথা সে 7 জন্মে শোনেনি। সাথী বলল, খুব তো যাচ্ছিস আমার সঙ্গে, দেশ থেকে নিতে এসেছে শুনলাম। বিনা নিশ্চিন্তভাবে বলল, দেশে যাচ্ছে কে? এসেছে কে? তোর বর নাকি? এটা সাথীর কৌতুক। বিনা স্বচ্ছন্দে বলে, ধ্যাত, পিসে আর গায়ের একটা হাঁদা উজবুক ছেলে, কলকাতা দেখেনি কখনো, তাই আমি তোমার সঙ্গে ঠিক যাব। সাথী রহস্য করে বলল, আর তোর বর যদি এরপর নালিশ করে? ইস, আমি যাব, আমার খুশি, ওর কিসের একতার? কলকাতায় হাতের কাছে পুকুর নেই। বিনা টেরামের তলায় কাটা পড়ে মরবার ভয় দেখিয়ে মায়ের অনুমতি আদায় করল। বাড়ি শুদ্ধ সকলেই বুঝল প্রস্তাবটা অযৌক্তিক, তবু তেমন বারণ কেউ করল না। স্বার্থ নিয়ে কথা। সাথীর ইচ্ছে হয়েছে, সুবিধে হবে। তাছাড়া ওর কাছে থাকলে মানুষ গোত্রে যাবে মেয়েটা। মস্ত একটা হিললে তো বটে, গায়ে থাকলে তো সেই ধান সেদ্ধ করে আর খুদের ভাত খেয়ে জীবন যেত। সিঁড়ির তলায় বিনার মার নিজস্ব কুঠুরিতে মেয়ে জামাইকে বোঝাপড়া করবার সুবিধে করে দিয়ে সরে আসে বিনার মা। চুপি চুপি জামাইকে বলে এলো, দেখো বাবা, বুঝিয়ে সুঝিয়ে, তুমি স্বামী, জোর করে আটকাও। বিনার পিসে বলল, কাজটা কীরকম হচ্ছে বউ ঠাকুরন? ওর পিসির কাছে আমি মুখ দেখাবো কি করে?
বিনা ঝি বৃত্তি করতে গেল শুনলে মানুষটা আত্মঘাতী হবে। বিনার মা বিরস কণ্ঠে বলল, আমি কি করব বলো? আবার জোর করে তোমার সঙ্গে পাঠিয়ে দিলে বিনাই শেষটা আত্মঘাতী হবে। যেমনতর ধিঙ্গে অবতার মেয়ে তৈরি করেছে ঠাকুরঝি। সুদীর্ঘকালের কৃতজ্ঞতার শোধ দিলে বিনার মা। কেষ্টগোপাল শহুরে ছোপ লাগা ষোড়শী স্ত্রীর দিকে একবার সমীহ দৃষ্টিতে তাকিয়ে নিয়ে গম্ভীরভাবে বলল, দেখলি তো, বলিনি কলকাতায় এলেই মেয়ে লোক খারাপ হয়ে যায়। আমার কথা খাটলো কি না? বিনা অম্লান চিত্তে উত্তর দিল, যেমন হাদা গোবিন্দ তুমি, তেমনি বুদ্ধি। চাকরি করলে বুঝি খারাপ হওয়া বলে? দশে ধম্মে তাই বলে। তোর বয়সটা যে খারাপ, পিসে শুনে বলছে কখনো ভালো থাকবে না। বিনা অগ্রাহ্যের হাসি হেসে বলল, পিসে সব জানতা, আসুক না কেউ খারাপ করতে, টিট করে দেব না। হতচ্ছাড়া, গায়ে আমার মন নেই, তাই এখানে চাকরি করব। কেষ্টগোপাল শেষ প্রচেষ্টায় সকরুণ সুরে বলে, আর আমার লেগে বুঝি মন কেমন করবে না তোর? মন কেমন? হঠাৎ যেন ছলাৎ করে উঠল মনটা। অগ্রাহ্যের নিষ্ঠুর কঠিন ভাবটা কোমল হয়ে এলো। হাত বাড়িয়ে স্বামীর গায়ে একটু পিঠ চাপড়ানো গোছ স্পর্শ দিয়ে বিনা সহৃদয় মুরব্বিয়ানা সুরে আশ্বাস দিল, আচ্ছা আচ্ছা, তুই মন খারাপ করিস নি। অনেক চাকর বাকর রাখে ওদের বাড়িতে, তোর জন্যে একটা চাকরির কথা বলে দেব। তুই আশা স্তক, কাল থেকে তাই ভাবছি। কেষ্টগোপাল কিছুটা অনমনীয়ভাবে বলে, চাকর? চাকর হতে যাব কি দুঃখে? না, লাট সাহেব হবি। অপরূপ ভঙ্গিতে তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে বিনা। বাবুদের জুতো ঝাড়লেও বর্তে যাবি, বুঝলি? বলি, কলকাতায় থাকতে পারি তো তার বদলে? কলকাতায় থাকতে পাবি তো তার বদলে?